মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025-2026 বের হয়ে গেছে। আজকে আমরা এই টেস্ট পেপার থেকে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রথম যেটা পেজ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট পেজ রয়েছে, পেজ নাম্বার 25। সেটা আমরা সলভ করব এবং সলভ করব এমন ভাবে যাতে করে আমরা কনসেপ্ট, তার মধ্যে যে কনসেপ্টগুলো রয়েছে যেখানে আমাদের এক্সপ্লেনেশন প্রয়োজন আছে সেগুলো খুব সহজ করে ব্যাখ্যা করব, প্রত্যেকেই যেন প্রত্যেকটা প্রশ্নের আনসার বুঝতে পারো সেভাবে খুব সহজ করে, একদম জলের মতো সহজ করে কিন্তু আমি এক্সপ্লেন করব। ওকে, এবং এটা প্রয়োজন আছে তার কারণ ফিজিক্যাল সায়েন্স যেখানে দেখো বড় প্রশ্ন 3 মার্কসের এবং সেগুলো অনেক সময় 2+1 করে ভেঙে দেয়। এবার তাহলে ফিজিক্যাল সায়েন্সে যেহেতু বড় প্রশ্ন 3 মার্কস বা সেটাও 2+1 করে ভেঙে দিচ্ছে, তাহলে 2 বা 3 থেকে বড় প্রশ্ন আসছে না। এবার যদি তুমি ঠিকঠাক লিখতে পারো, তোমার যদি কনসেপ্ট ঠিক থাকে, তোমার আনসার যদি ঠিক থাকে, ব্রিফ এন্ড শর্ট এবং সাইন্টিফিক যদি আনসার থাকে, তাহলে তোমরা ফুল মার্কস পাবে, তাই না? তাহলে ফিজিক্যাল সায়েন্সের নম্বর পাওয়াটা কিন্তু খুবই সহজ, শুধুমাত্র প্রত্যেকটা জায়গায় খুঁটিয়ে পড়তে হবে। এবং এই টেস্ট পেপার বা তোমাদের কাছে যে কোনো টেস্ট পেপার, এবিটিএ বলে নয়, এবিটিএ টেস্ট পেপার এরপর পরশু টেস্ট পেপার বেরোবে, সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবং আমি এখানে কিন্তু ফিজিক্যাল সায়েন্সের যে পেপারগুলো সলভ করবো সেখানে কিন্তু খুব সহজ করে প্রত্যেকটা প্রশ্ন বুঝিয়ে দেবো। ওকে, তাহলে চলো আমরা এটা শুরু করি। এবং আমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স দুটোই আমাদের চ্যানেলে প্যারালাল ওয়েতে চলবে সলিউশন, তোমরা সেগুলো দেখবে। যারা প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এখানে আমাদের টেস্ট পেপারের মানে প্রথম বছর আমরা আমাদের চ্যানেলে, এই চ্যানেলে প্রোভাইড করছি। এর আগে এইচকে এডু হাব যে চ্যানেল, সেখানে আমরা আমাদের পরশু টেস্ট পেপার, এবিটিএস টেস্ট পেপারের সলিউশনগুলো প্রোভাইড করতাম। ওকে, এবার থেকে ক্লাস 10 এর জন্য একদম পুরো সেপারেট চ্যানেল, তোমাদের একদম 100% প্রিপারেশন তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। ওকে, চলো দেরি না করে আমাদের ফিজিক্যাল সায়েন্সের যেটা ফার্স্ট পেজ রয়েছে সেটা আমরা সমাধান করতে শুরু করি। ফিজিক্যাল সায়েন্স আমাদের প্রথম সেট, বিভাগ ক থেকে দেখো প্রথম এমসিকিউ, কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে বলা হয়। এই সবগুলো কিন্তু হচ্ছে জীবাশ্ম জ্বালানি, তাই না? আমরা কয়লা বলি, খনিজ তেল বলি, এগুলো পেট্রোল মানে আমাদের জীবাশ্ম জ্বালানি। খনিজ তেল পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাস এগুলো আমরা পেট্রোলিয়াম থেকে পাই ধীরে ধীরে, তাই না? তাহলে কয়লা, পেট্রোলিয়াম এগুলোকে যেহেতু আমরা জীবাশ্ম জ্বালানি বলি, তাহলে এই সবগুলোই কিন্তু হয়ে যাবে জীবাশ্ম জ্বালানি। এরপরে পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন হিলিয়াম গ্যাসের অণুর সংখ্যা যদি এক্সটা হয়, তাহলে একই চাপ মানে ওই পি চাপ, একই চাপ মানে ওই পি চাপ এবং তাপমাত্রা মানে ওই টি তাপমাত্রাতেই 3V আয়তন অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা কত হবে? এবার গ্যাস যাই হোক না কেন, তোমরা জানো যে ভি আয়তন যে কোনো গ্যাস যদি আমরা দেখি যে এক্স সংখ্যক অণু দখল করে, তাহলে 2V সংখ্যক যে কোনো গ্যাস কত অণু দখল করবে? 2x সংখ্যক। তাহলে 3V সংখ্যক কোনো গ্যাস কত অণু দখল করবে? 3x। এটা সিম্পল ক্যালকুলেশন, এর জন্য আমাদের আলাদা করে কোনো সূত্র প্রয়োজন হয় না। তুমি চাইলে সূত্র লাগাতে পারো যে P1V1/T1 = P2V2/T2 সেখান থেকে, এবং অ্যাভোগাড্রোর সূত্র আমাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাভোগাড্রোর সূত্রটাকেও কাজে লাগাতে হবে। তাহলে সেখানে আমরা V1/V2 সেটা মানে কি? সেটা মানে হচ্ছে আমার অ্যাভোগাড্রোর সংখ্যা সমানুপাতিক, মানে আয়তন এবং অ্যাভোগাড্রোর সংখ্যা পরস্পর সমানুপাতিক, ভি সমানুপাতিক এন আমরা বলতে পারি, তাই না? আয়তন বাড়লে অণুর সংখ্যা বাড়বে। তাহলে প্রথম গ্যাসটা যদি V1 হয়, মানে প্রথম অবস্থায় V1 হয়, এবং সেকেন্ড গ্যাসটা সেটা যদি V2 আয়তন হয়, তাহলে তাদের মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক হবে। এবার এখান থেকে আমাদের যদি বের করতে, আমাদের বলেছে কি, আমাদের এখানে প্রশ্নে বলেছে যে একই চাপ একই তাপমাত্রায় 3V সংখ্যক মানে 3V আয়তন অক্সিজেন গ্যাসের আয়তন, মানে আমাকে অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা মানে N2 বার করতে হবে। তাহলে N2 মানে ডান দিকে N1 রাখো, এটা এইদিকে আসছে, V2 ওপরে চলে যাবে আর V1টা নিচে আসবে। তাহলে V2 N1 ইন্টু V2 মাইনাস V1। N1 মানে কত? X। V2 মানে কত? V2 মানে হচ্ছে এখানে আমরা V2 মানে আমরা পেয়েছি 3V, তাই না? আমাদের কোশ্চেন আছে 3V। আর V1 মানে কত? V1 মানে V কেটে যায়, তাহলে 3 × X মানে 3X হবে আনসার। যেভাবে করো সেটাই কিন্তু আনসার আসবে। সিম্পল হিসাব হচ্ছে ভি আয়তনের এক সংখ্যা কোন হলে 2V 2X হবে, 3V 3X হবে। যদি এখানে প্রশ্নে আসতো যে V/2 তাহলে এখানে X/2 হতো, তাই না? সিম্পল ক্যালকুলেশন, এগুলো নিয়ে বেশি চাপের কিছু নেই। এরপর নেক্সট আমরা চলে যাব, দেখো এখানে 1.3 এখানে বলছে 4 আয়তন অ্যামোনিয়া, সেটা দেখো 2 আয়তন নাইট্রোজেন এবং 6 আয়তন হাইড্রোজেন গ্যাস নিয়ে তৈরি হচ্ছে। তাহলে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়া এবং নাইট্রোজেনের এসটিপিতে আয়তন। অ্যামোনিয়া 4 আয়তন নিয়েছে, তাহলে 4 অনুপাত নাইট্রোজেন কত আছে? সামনে 2 আছে মানে 2 আয়তন, তাহলে এটা সিম্পল 2 দিয়ে ভাগ করো, 4কে 2 দিয়ে ভাগ করো 2 আর 2কে 2, তার মানে 2:1 হবে রাইট আনসার। নেক্সট 1.4
উষ্ণতা বৃদ্ধি করলে তরলের কি হবে, উষ্ণতা যদি বাড়ায় আয়তনও বাড়বে এবং ঘনত্ব কমবে। আয়তন এবং ঘনত্ব ব্যস্তানুপাতিক সম্পর্ক, আয়তন কোনো জিনিসে যদি বাড়ে তাহলে ঘনত্ব কী হবে, কম হয়। বরফের ক্ষেত্রেও তোমরা দেখেছো, ছোটোবেলা থেকে পড়ে এসছো, আয়তন এবং ঘনত্ব পরস্পরের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে উষ্ণতা বাড়ালে যেহেতু আয়তন বাড়ছে, আয়তন বাড়া মানে হচ্ছে ঘনত্ব কমা, তার মানে অপশান সি হবে রাইট আনসার। ওকে, যে কোনো প্রশ্নের ডাউট হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে। আমি বরাবর এর আগে 3টে বছর এইচকে এডু হাব চ্যানেলে আমরা কি করেছি, সেখানে পর্ষদ এবং এবিটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ সলিউশন প্রোভাইড করেছি। বড় প্রশ্নগুলো সলিউশন কিন্তু দেওয়া হয়েছে। ওকে, এবছর তোমাদের জন্য শুধুমাত্র আমরা এইচকে এক্সক্লুসিভ চ্যানেল, যেটা তোমরা এখন ক্লাস দেখছো, সেটা প্রোভাইড মানে আমরা চ্যানেলটা স্টার্ট করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে, মানে ক্লাস প্রোভাইড করা হবে। এবিটিএ হোক, পর্ষদ বেরোবে, সেগুলোর সলিউশন তোমরা পাবে। ওকে, তাহলে আমরা মানে প্রত্যেকবারই কিন্তু সঠিক উত্তর দিয়ে এসেছি। এবারও কিন্তু তোমরা দেখতে পারো, মিলিয়ে নেবে যারা প্রথমবার এসছো, প্রত্যেকবার প্রত্যেকটা সেটেরই আমরা কিন্তু সঠিক উত্তর দেব। তবুও বলি, দেখো তাড়াহুড়ো করে অনেক সময় ভুল হতে পারে, কিন্তু সেটা খুব রেয়ার। মাঝে মধ্যে 10টা সেটের মধ্যে একটা হয়তো ভুল চলে আসতে পারে, তাড়াহুড়োর মধ্যে হতে পারে। তোমরা কমেন্ট সেকশনে জানাবে, যদি তোমাদের ভুল হোক বা আমার ভুল হতে পারে, সেটা আমি সঙ্গে সঙ্গে তোমাদের কমেন্টে রিপ্লাই করে সেটা বলে দেবো যে কোনটা সঠিক বা কোনটা ভুল। ওকে, নেক্সট আমরা কোশ্চেনে যাব। দেখো কোশ্চেন হচ্ছে এখানে আমাদের 1.5, কোনো উত্তল লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে রাখলে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হয়, লেন্সটি ফোকাস দৈর্ঘ্য কত? আমার এখানে দেখছি যে লেন্স থেকে বস্তুর যা দূরত্ব 30 সেন্টিমিটার, আর লেন্স থেকে প্রতিবিম্ব দূরত্ব একই 30 সেন্টিমিটার। এটা কখন হয়, ফার্স্ট কোয়েশ্চেন তুমি মাথার মধ্যে এই জিনিসটা মাথার মধ্যে রাখো, মাথাটাকে কাজে লাগাও যে বস্তুর মানে দর্পণ থেকে বস্তুর, এখানে লেন্স দিয়েছে, তাহলে লেন্স থেকে বস্তুর দূরত্ব আর লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব কখন সমান হয়? যখন 2f দূরত্বে থাকে, ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে যখন বস্তু রাখো, ফোকাস দূরত্বের যখন দ্বিগুণ দূরত্বে বস্তু রাখো, তখন প্রতিবিম্ব মানে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে মানে 2f দূরত্বেই কিন্তু সৃষ্টি হয়। 2f দূরত্বে যদি বস্তু রাখো কেমন হবে, তাহলে সেক্ষেত্রে উত্তল লেন্সের 2f দূরত্বে বস্তু রাখলে 2f দূরত্বেই কিন্তু সদ্বিম্ব তৈরি হবে এবং বস্তুর আকারে সমান হবে। তাহলে তুমি এখানে পেয়ে যাচ্ছ 2f মানে বলছে 30 সেন্টিমিটার, যেহেতু 30 সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে বা 30 সেন্টিমিটার দূরে বস্তুকে রাখা হয়েছিল, একই ব্যাপার, দুই দিকে সমান। তাহলে 2f যদি 30 হয় তাহলে f কত হবে? f মানে 30কে তুমি 2 দিয়ে ভাগ করো, 15 হয়ে যাবে এই ক্ষেত্রে রাইট আনসার, মানে অপশান বি তুমি পেয়ে যাচ্ছ এখানে রাইট আনসার। ওকে, নেক্সট এই প্রশ্নটা মানে প্রত্যেকবার বারবার অনেকগুলো সেটে আমরা পাই, পর্ষদ হোক, এবিটিএ হোক, যে কোনো টেস্ট পেপার খুললে এই প্রশ্নটা পাবে। কোনো মাধ্যমে আলোর বেগ বলে দেবে তোমাকে, এখানে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত বলেছে। প্রতিসরাঙ্ক মিউ মানে কি জানো? মিউ মানে হচ্ছে c/v। সি মানে কি স্যার? সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, তো শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, আর ভি মানে ওই মাধ্যম, যে মাধ্যম তোমাকে বলে দিয়েছে সেই মাধ্যমে আলোর বেগ কত? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, 10⁸ কেটে যায়, তার মানে 3/2 হবে আনসার। ওকে, অপশান বি। অনেক সময় এটাকে এরকমভাবে আনসার দেয় 1.5, এটাই জেনারেলি আনসার থাকে। অনেক আমরা আগেগুলোতে যখন করেছিলাম আগের বছরের, তখন 1.5 আনসার দিত। ওকে, যাই হোক একই ব্যাপার, 3/2 1.5 একই ব্যাপার। নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা। এখানে দেখো আমাদের পরবর্তী যে কোয়েশ্চেন 1.6, বারবার মার্ক করে হারিয়ে যাচ্ছে, এই জন্য একটু মাঝে মধ্যে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা 1.6 হয়ে গেল, 1.7, 50 হার্জ এসি অল্টারনেটিং কারেন্ট লাইনের অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তিত হয়? অল্টারনেটিং কারেন্ট মানে প্রতি মুহূর্তে এখানে কি হবে, মানে কারেন্টের অভিমুখ কিন্তু পাল্টাবে, বাম দিক থেকে ডান দিক হলো, আবার ডান দিক থেকে বাম দিক হলো, মানে এ থেকে বিতে যাবে, একবার বি থেকে এতে যাবে, আবার এ থেকে বি, মানে এরকমভাবে কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। তাহলে প্রতি সেকেন্ডে এ থেকে বিতে বলেছে কম্পাঙ্ক 50 হার্জ। 50 হার্জ কম্পাঙ্ক মানে প্রতি সেকেন্ডে গিয়ে আসা, যাওয়া আসা, যাতায়াত কত হচ্ছে, মানে 50টি চক্র সম্পন্ন হচ্ছে, 50টি। 50 হার্জ কম্পাঙ্ক মানে পূর্ণ কম্পন কত হচ্ছে, 50 বার। 50 বারে এখান থেকে গেল একবার, মানে এদিকে ডাইরেকশানটা হলো, আবার এদিকে আসছে তখন একবার ডাইরেকশান হলো। তাহলে একটা সাইকেলে একবার এদিকে যাচ্ছে, ফিরে আসছে তখন এদিক হয়ে যাচ্ছে, তাহলে দুবার, একটা সাইকেলে যদি দুবার দিক পরিবর্তন হয়, 50টা সাইকেলে কবার ডাইরেকশান চেঞ্জ হবে? 2 × 50টি স্যার, তার মানে 100 বার ডাইরেকশান চেঞ্জ হবে। প্রত্যেকবারে দুবার ডাইরেকশান চেঞ্জ হয়, 50 বারে 100 বার ডাইরেকশান মানে অভিমুখ অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে চেঞ্জ হবে। ওকে, প্রত্যেকটা প্রশ্ন বুঝে নেবে, তার কারণ হচ্ছে এই মাধ্যমিকের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সের নম্বর পাওয়া খুবই সহজ। বড় প্রশ্ন 3 মার্কসের সেটাও ভেঙে দিয়ে 2+1 করে দেয়, তাই না?
তাহলে তুমি 2 মার্কসের 1 নম্বরের প্রশ্নগুলো পাচ্ছ, সেগুলো যদি সঠিক আনসার করতে পারো তোমরা লাইফ মানে এখানে ফিজিক্যাল সায়েন্সে 100% মানে ফুল মার্কস তোমরা কিন্তু নিয়ে আসতে পারবে। কিন্তু ব্যাপার হচ্ছে তোমাকে ভালো রকমভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ঘুরিয়ে ফিরে নানাভাবে প্রশ্ন দিতে পারে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে যতই ঘোরানো থাক যতই পেঁচানো থাকুক না কেন তোমরা সঠিক আনসার আমার দৃঢ় বিশ্বাস তোমরা কিন্তু করে আসতে পারবে। ওকে, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করা এখনও সময় রয়েছে, তাই না? ভালো করে বারবার জিনিসগুলো, টেক্সট বইগুলো যেগুলো আছে, তোমাদের নোটস যেগুলো আছে সেগুলো বারবার রিভিশন দাও, ক্লাসগুলো ফলো করো। আমি টেস্ট পেপার সলভ করাকালীনও কিন্তু অনেক কনসেপ্ট আছে সেগুলো কিন্তু একদম সহজ করে, জলের মতো করে একদম সহজ করে ভেঙে কিন্তু বুঝিয়ে দিই। ওকে, চলো পরের প্রশ্নে আমরা যাব। এখানে আমি এই কথাগুলো বারবার বলছি তার কারণ এই চ্যানেলটা আমি নতুন করে ক্রিয়েট করেছি, এইচকে এক্সক্লুসিভ শুধুমাত্র তোমাদের জন্য করা হয়েছে, তাই না? অনেকে জানো না, যারা প্রথমবার এসছো তাদের জন্য আমি আরও একবার বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি চ্যানেলে আমরা কী কী করি। নেক্সট, এখানে আমাদের দেখো যে আমাদের বর্তনী দিয়েছে, এখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের তুল্য রোধ বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি 3 ওহম এবং 6 ওহম এগুলো সমান্তরাল সমবায়ে আছে। সমান্তরাল সমবায়ের সূত্র হচ্ছে R1 R2 বাই R1 প্লাস R2। স্যার এত ঝামেলা করবো কেন? কোনো ব্যাপার নেই, একই জিনিস। সোজা ব্যাপার হচ্ছে যে যখন সমান্তরাল সমবায় বের করতে হবে, গুণ করে তাদের যোগফল দিয়ে ভাগ, গুণ করে 3 আর 6কে গুণ করে তাদের যোগফল মানে 9 দিয়ে ভাগ, 3 আর 6 যোগ করে 9 হয়। ওকে, এবার এটা কাটাকাটি করো, 3 3 9, 3 2 6, তার মানে 2 ওহম হয়ে গেল ওই সমান্তরাল সমবায়, মানে এই জায়গাটার রোধ হয়ে গেল তুল্য রোধ 2 ওহম। এবার ভাবো এখানে 2 ওহম একটা আছে, পাশে আর একটা তার রয়েছে, এবার সেটারও 2 ওহম। এবার শ্রেণী সমবায়, এই দুটো পাশাপাশি আছে মানে শ্রেণী সমবায়, আর শ্রেণী সমবায় তো সিম্পল R1 প্লাস R2 করে দেবে, দুটোকে যোগ করে দাও, 2 ওহম 2 ওহম হয়ে যাবে 4 ওহম। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। 1.9 বলছে আমাদের নিচের কোনটি জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহার করা হয়? কার্বন 14 আইসোটোপ আমরা যুগ ধরে পড়ে আসছি, জীবাশ্মের বয়স মানে তেজস্ক্রিয় আইসোটোপ কার্বন ব্যবহার করা হয়। কোয়েশ্চেন নাম্বার 1.10, প্রদত্ত মৌলগুলির মধ্যে সবচেয়ে দুর্বল বিজারক কোনটি? তোমরা কিন্তু পিরিয়ডিক টেবিলে যে মৌলগুলো আছে চেষ্টা করবে ক্রিপ্টন পর্যন্ত, মানে 1 থেকে 36 নম্বর মৌল পর্যন্ত তোমরা অবশ্যই করবে। 50টা করতে পারলে কিন্তু খুবই ভালো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এরকমভাবে পরপর কিন্তু মুখস্থ করবে। ওকে, এবং কয়েকটা গুরুত্বপূর্ণ রয়েছে হ্যালোজেন এবং 1 নম্বর 2 নম্বর যে গ্রুপগুলো আছে সেগুলোতে কোন মৌলগুলো আছে পরপর উপর থেকে নিচে মনে রাখার অবশ্যই চেষ্টা করবে, তাহলে অনেকগুলো প্রপার্টিজ আছে সেগুলো কম্পেয়ার করতে কিন্তু সুবিধা হয়। এখানে দেখি আমরা যে লিথিয়াম, তার নিচে আছে সোডিয়াম, তার নিচে পটাশিয়াম, তার নিচে রুবিডিয়াম, এবং রিডিউসিং এজেন্ট মানে কি? মানে বিজারকের কথা বলছি। বিজারক মানে যা অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়, এবং বিজারণ হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে অন্যজন, ধরো একে আমি একটা বস্তু, তাকে বিজারিত করবে এই মৌলগুলো কি করবে? একে বিজারিত করবে। তাহলে একে বিজারিত করতে গেলে একে ইলেকট্রন খাওয়াতে হবে, যে ভাই তুমি আমার ইলেকট্রনটা খাও, ইলেকট্রনটা নাও তুমি। তাহলে ওকে যদি ইলেকট্রন দিতে চাই, আমি ইলেকট্রনটা আনবো কোথা থেকে? হাওয়া থেকে তো আনবো না, তাহলে আমরা নিজেরা ইলেকট্রনটা লস করবো। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এরা নিজেরা ইলেকট্রনটা লস করে সেই মৌলটাকে দেবে। তাহলে নিজেরা ইলেকট্রন ছেড়ে দেবে, নিজেদের লস অফ ইলেকট্রন হবে, মানে নিজেদের জারণ হবে, এবং অন্যকে ইলেকট্রনটা দিয়ে দেবে, অন্যকে ইলেকট্রনটা গ্রহণ করতে বাধ্য করবে, মানে সেটা অন্য মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে। সোজা কথা, এরা ইলেকট্রন ছাড়লো, জারণ হলো, অন্যকে ইলেকট্রন খাওয়ালো, ইলেকট্রন গ্রহণ করালো, নিয়ে অন্যজনকে বিজারিত করলো। ওকে, এই যে প্রপার্টিজ বিজারণ ক্ষমতা, সেটা আমরা দেখি যে শ্রেণী বরাবর যখন ওপর থেকে নিচে নামি তখন কিন্তু বাড়ে। তাহলে লিথিয়ামের থেকে সোডিয়ামের বেশি, তার থেকে পটাশিয়াম বেশি, তার থেকে রুবিডিয়ামের বেশি। প্রশ্ন হচ্ছে সব থেকে কম, লিথিয়াম হচ্ছে সব থেকে কম। কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে, লিথিয়ামের কিন্তু সব থেকে কম নয়। তার কারণ হচ্ছে, এক হচ্ছে লিথিয়াম, মানে আমরা যদি ওপর থেকে নিচে দেখি লিথিয়ামের থেকে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, রুবিডিয়াম আকার কিন্তু বাড়ে। আবার আরেকটা জিনিস যদি আমরা দেখি যে এই লিথিয়াম এবং সোডিয়ামের মধ্যে যদি হিসেব করি, তাহলে লিথিয়ামের হাইড্রেশন এনার্জিটা সেটা সোডিয়ামের থেকে বেশি। তাহলে ভাবো, লিথিয়ামের এমনিতে আকারটা সোডিয়ামের থেকে ছোট, এবং এর আয়নায়ন ক্ষমতা বা আয়নাইজেশন শক্তি সেটা সোডিয়ামের থেকে বেশি। লিথিয়ামের আয়নাইজেশন ক্ষমতা সেটা সোডিয়ামের থেকে বেশি। এই কারণেই কিন্তু সে মানে কি করে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই মানে আয়নাইজেশন ক্ষমতা যদি বেশি হয়, তাহলে লিথিয়াম এবং সোডিয়ামের মধ্যে কে ইলেকট্রন ছাড়তে চাইবে এবং কে ইলেকট্রন ছাড়তে চাইবে না।
ওকে, সোডিয়াম কিন্তু সহজে সেই ইলেকট্রনটা ছাড়তে চাইবে না যতটা লিথিয়াম চাইবে। সোডিয়াম ইলেকট্রন ছাড়তে চাইবে না। সোডিয়াম যদি ছাড়তে না চায় তাহলে তার বিজারণ ক্ষমতা কমে গেল, সেই ইলেকট্রনটা ছাড়লো না মানে তার জারণ হলো না, তার মানে অন্যজনকে বিজারিত করতে সেরকম চাইবে না। ওকে, এ কারণেই কিন্তু দেখা যায় যে সোডিয়ামের হচ্ছে সব থেকে কম। ওকে, রুবিডিয়ামের আমরা এখানে দেখতে পাচ্ছি বেশি, কার থেকে? পটাশিয়ামের বেশি, তার থেকে হচ্ছে লিথিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, তাই না? তাহলে সব থেকে কম কিন্তু সোডিয়াম, এই জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে আনসার হবে কিন্তু সোডিয়াম। নেক্সট 1.11, নিচের কোন যৌগটিতে সমযোজী এবং আয়নীয় বন্ধন দু প্রকারই দেখা যায়? ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা দেখি, এখানে আয়নীয় বন্ধনও থাকে, সমযোজী বন্ধনও কিন্তু থাকে। নেক্সট, তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে কি ঘটে? অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, কোনো ভুল করা যাবে না। ক্যাথোড মানে সেখানে হবে রিডাকশন, ক্যাথোড মানে রিডাকশন বা বিজারণ। অ্যানোড মানে সেখানে জারণ হয়, অ্যানোডে জারণ হয়। অ্যানোডে কী হবে? ইলেকট্রন লস হয়। অ্যানোডে কারা যায়? অ্যানোডে যাবে জারণ ঘটবে। তাহলে ক্যাথোডে কী হচ্ছে? ক্যাথোডে ক্যাটায়ন যাচ্ছে। ধরো একটা ক্যাটায়ন আমি ধরলাম, ধরো সোডিয়াম প্লাস ক্যাটায়ন। তাহলে এ নিউট্রাল হওয়ার জন্য কী করবে? ইলেকট্রন গ্রহণ করবে, নিয়ে সোডিয়াম হবে ধরো ক্যাথোডে। তাহলে ইলেকট্রন গ্রহণ করলো, তার মানে ক্যাথোডে কী হলো? বিজারণ হলো। আর Cl মাইনাস ধরো, সেটা কি করবে? অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করবে, ছেড়ে দেবে, নিয়ে Cl মাইনাস হবে, Cl তৈরি হবে। তারপর দুটো Cl মিলে কি হবে? Cl2 তৈরি হবে। তাহলে অ্যানোডে ইলেকট্রন ছেড়ে দেয়, তাই জন্য অ্যানোডে জারণ। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 1.13, কপার সালফেটে জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের বর্ণ গাঢ় নীল হবে। নেক্সট, তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতুর নিষ্কাশনে কীভাবে করা হয়? যেগুলো ইলেকট্রোপজিটিভ ধাতু যেগুলো রয়েছে, তড়িৎ ধনাত্মক ধাতু, সেগুলোকে মানে সেই সমস্ত ধাতুগুলোকে নিষ্কাশন করার জন্য আমরা তড়িৎ বিজারণ পদ্ধতি ব্যবহার করি। আইইউপিএসি নেম লিখতে হবে অ্যাসিটিলিনের। অ্যাসিটিলিন মানে C2H2, এবং সেটাকে আমরা লিখতে পারি H ট্রিপল বন্ড লিখছি, H বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H, কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড। এবং এখানে দেখো দুটো কার্বন রয়েছে, তাহলে মিথ ইথ, এবং এটা একটা অ্যালকাইন, তাহলে ইথাইন হবে আনসার। ওকে, নেক্সট বিভাগ খ থেকে প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? অবশ্যই আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। অথবা যে প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে এখানে পুরো প্রশ্নটা টেলি যোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য। কেমন? পুরো প্রশ্নটা আমার টাইপ করা হয়নি, মানে কিছুটা ওখানে থেকে গেছে, কিছুটা এদিকে চলে এসছে। যাই হোক, এখানে আনসার হবে কিন্তু এটাও মানে আমাদের থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়নোস্ফিয়ার লিখলে হবে, থার্মোস্ফিয়ার একই ব্যাপার। নেক্সট 2.2, পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম। সৌরশক্তি হবে, বায়ুশক্তি হবে, আরও অনেক রয়েছে। 2.3 প্রশ্ন, নিচের বিবৃতিটা সত্য না মিথ্যা? বাস্তব গ্যাসের অণুগুলি সসীম আয়তন আছে, এটা আদর্শ গ্যাসের বিচ্যুতির কারণ। বাস্তব গ্যাসগুলো আমরা যখন আদর্শ গ্যাসের বিচ্যুতির কারণ পড়েছিলাম, তখন সেখানে দেখেছিলাম সেগুলোকে মানে নগণ্য ধরা হয়েছিল, তার আয়তনকে নগণ্য ধরা হয়েছিল। আদর্শ গ্যাসের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বাস্তব গ্যাসের তো আয়তন আর নগণ্য নয়, তাদের একটা আয়তন আছে, সসীম আয়তন রয়েছে। ওকে, এবং সেই সসীম আয়তন আছে বলেই কিন্তু বাস্তব গ্যাসগুলো দেখা যাচ্ছে যে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে বিচ্যুত হচ্ছে। তাহলে এটা সত্যই দেওয়া হয়েছে, ঠিকই দেওয়া হয়েছে, সত্য। নেক্সট 2.4 বলছে 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি ইজিক্যাল টু, মানে এখানে আরটি কত বসবে? 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে 1 মোল যে কোনো গ্যাস 1 মোল মানে কি বলতো? 1 মোলের আয়তন কত হয়? 22.4 লিটার হয়, তাই তো? 22.4 লিটার হয়। তখন সূত্র কি হয়? সূত্র হয় পিভি ইজিক্যাল টু, তুমি এমনি জানো পিভি ইজিক্যাল টু এনআরটি, পিভি ইজিক্যাল টু এনআরটি। 1 মোলের ক্ষেত্রে এনের মানটা 1 হয়ে যায়, তখন পিভি ইজিক্যাল টু কি হয়? পিভি ইজিক্যাল টু হয় আরটি। ওকে, 1 মোল বা 22.4 লিটারের ক্ষেত্রে মানে সমীকরণ হচ্ছে পিভি ইজিক্যাল টু আরটি, যেহেতু এনের মানটা 1 হয়ে যাচ্ছে। এবার আমার এখানে 11.2 লিটার দিয়েছে, তাহলে 22.4 লিটারের অর্ধেক হচ্ছে 11.2, তাহলে 22.4 লিটার 22.4 লিটার মানে যদি 1 মোল হয়, তাহলে 11.2 তার অর্ধেক, তাহলে 1/2, হাফ মোল মানে 0.5 মোল, 0.5। তাহলে এখানে আমার কি বসে যাবে? এখানে বসে যাবে পিভি সমান এন এর বদলে 0.5 নিয়ে আরটি। ওকে, তাহলে এটাই কিন্তু হবে। নেক্সট, পিভি বনাম ভি লেখচিত্র আমাকে এখানে অঙ্কন করতে বলা হয়েছে। পিভি বনাম আমাদের যদি পিভি বনাম ভি বলুক বা পিভি বনাম যদি পি বলুক, একই লেখচিত্র হবে। সেটা হচ্ছে ভুজের সমান্তরাল
লেখচিত্র হবে এখানে, কেমন? লেখচিত্রটি পি অক্ষের সমান্তরাল হবে, আমি এখানে এঁকে দিয়েছি। ওকে, লেখাও রয়েছে। এরপর সহজ একটা প্রশ্ন, বাচ্চাদের প্রশ্ন, সেটা হচ্ছে তাপের সুপরিবাহী একটি তরল পদার্থ উদাহরণ হবে পারদ। এটা একটা তরল ধাতু। নেক্সট 2.6, এখানে প্রশ্ন বলছে যে একটি ব্যক্তি এক বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিবিম্ব একটি ছোট দর্পণে দেখতে চান। পুরো বাড়িটাকে একটা ছোট দর্পণে দেখবে, তাহলে কি করে দেখবে? কনভেক্স মিরর লাগবে, তাই না? কনভেক্স মিররে ছোট করে দেখবে। বাইকে পিছন দিক দেখার জন্য, গাড়ি আসছে কিনা দেখার জন্য আমরা কনভেক্স মিরর ইউজ করি। ওকে, তাহলে পুরো জিনিসটা দেখার জন্য, তাহলে উত্তল দর্পণ। পরের প্রশ্ন, অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিগুলি কীভাবে হবে? মানে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, মানে এরকম রয়েছে প্রধান অক্ষের সমান্তরাল, আচ্ছা এটা প্রধান অক্ষ ধরো, আচ্ছা ছবিটা বাজে হয়ে গেল, তাই তো? প্রধান অক্ষের সমান্তরাল আসলো, নিয়ে এটা যদি ফোকাস হয়, এটা যদি ফোকাস হয় তাহলে ফোকাস দিয়ে বেরিয়ে আসবে, ফোকাস দিয়ে বেরিয়ে আসবে। ঘুরিয়ে যদি বলে কোনো রশ্মি যদি প্রধান অক্ষের ফোকাস দৈর্ঘ্য দিয়ে বেরিয়ে যায়, তাহলে রশ্মিটা ছিল প্রধান অক্ষের কি? তাহলে সমান্তরাল, তাই না? প্রধান অক্ষ সমান্তরাল হলে এক্ষেত্রে ফোকাস দিয়ে যাবে, বা ঘুরিয়ে বলে ফোকাস দিয়ে যদি যায় তাহলে প্রধান অক্ষ সমান্তরাল ছিল। সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী প্রান্তিক বর্ণালী হচ্ছে বেনিয়া সহ কালা, তাহলে বেনিয়া সহ কলা, বে মানে বেগুনি, লা কলা, লা মানে লাল, এই দুটো বর্ণ হচ্ছে প্রান্তিক বর্ণ, মানে দুই প্রান্তে কী কী থাকে। 2.8, আর্থিং তার সর্বদা ভূসংলগ্ন থাকে, তার কারণ পৃথিবীর বিভব সর্বদা আমরা 0 ধরি, পৃথিবীর বিভব 0 ধরতে হয় আমাদের সবসময়, 0। 3 পিন প্লাগ, এখানে মোটা যে পিন সেটা হচ্ছে আর্থ পিন, সব থেকে মোটা। 3 পিন প্লাগের মধ্যে একদম উপরে যেটা মোটা যেটা দণ্ড থাকে সেটা হচ্ছে আর্থ পিন। ওকে। 2.9, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র এই দুটোর মধ্যে বলেছে আমাদের, এটা স্পেলিংটা ঠিক করে নেব, কেমন? চুম্বক ক্ষেত্র তো নয়, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র। ওকে, এর মধ্যে সমকোণ হচ্ছে, তোমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা খেয়াল করো, সবগুলো সমকোণে প্রসারিত থাকে, মানে 90 ডিগ্রি বা সমকোণ। 2.10, তেজস্ক্রিয় রশ্মি, আচ্ছা তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয় ঘটনা হচ্ছে পারমাণবিক ঘটনা, তাহলে পরমাণু থেকে বেরোবে, পরমাণু নিউক্লিয়াস থেকে বেরোবে। ওকে। 2.11 যাব, অ্যানোড মাডে উপস্থিত দুটি দামি ধাতু, সোনা লিখতে পারো, সোনা রূপো এই দুটো লিখেছি, এছাড়া প্ল্যাটিনামও লেখা যায়। 2.12, কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করবে? ধরো তোমার কাছে একটা পেন রয়েছে, কেমন? তোমার কাছে পেন রয়েছে, আর পেন আঁকতে যাচ্ছি না আর, ঠিক আছে? একটা পেন আমার রয়েছে হয়তো, কেমন? সেই পেনটার ওপরে তুমি সোনার প্রলেপ দেবে, কেমন? তোমার পেনটা হচ্ছে ধরো কিসে বলবো, লোহার পেন একটা ধরো, সাপোজ লোহার পেন তোমার কাছে আছে, তুমি হয়তো পেনটা ভেঙে দাও বারবার, তো জন্য তোমাকে বাড়ি থেকে লোহার পেন দিয়েছে, গিফট করেছে। তো এই লোহার পেনের ওপর তুমি ভাবছো এটাকে দেখতে ভালো লাগছে না, সোনার প্রলেপ দেবো, গোল্ডের প্রলেপ দেবো, সোনা। তাহলে কোন জিনিসের উপর প্রলেপ দেবে তুমি? পেনটার উপর প্রলেপ দেবে, যার ওপর প্রলেপ দেবে সেটাকে সবসময় আমরা কিসে রাখবো? যার ওপর প্রলেপ দেবো, যার ওপর প্রলেপ দেবো সেটাকে ক্যাথোডে রাখবো, তাহলে এই লোহার এই পেনটাকে ক্যাথোডে রাখবো। কিসের প্রলেপ দিতে চাও তুমি? সোনার প্রলেপ দিতে চাও, তাহলে বিশুদ্ধ সোনার পাতটাকে আমি কিসে রাখবো? সেটাকে আমি অ্যানোডে রাখবো। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তড়িৎ বিশ্লেষক কী নেবে না, তো অ্যানোডে কী নিয়েছো তুমি? সোনারই তড়িৎ লিপন করবে, তাহলে সোনার একটা জলে দ্রাব্য লবণকে আমরা তড়িৎ বিশ্লেষক হিসাবে ব্যবহার করব। মানে কি স্যার? মানে যার উপর প্রলেপ দেবো সেটা ক্যাথোড, যে জিনিসের প্রলেপ দেবো সেটা অ্যানোড, আর অ্যানোডে যে জিনিসটাকে নিচ্ছি সেটার একটা দ্রাব্য লবণকে আমরা তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করব। ব্যাস, কেস মিটে গেল, কেস ক্লোজ। ওকে, তাহলে এখানে আবার কোনো বস্তুর উপর সোনার প্রলেপ দেবো, তাহলে কিসের প্রলেপ দেবো? সোনাটা অ্যানোডে আছে, তার একটা লবণকে তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করবো, সেটা হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড, KAUCN2 এর জলীয় দ্রবণ। এর জলীয় দ্রবণটাও লিখে দেবে, কেমন? অনেক মাস্টারমশাই থাকবে কিন্তু পরীক্ষার সময় তাড়াহুড়ো করে খাতা দেখতে গিয়ে যদি এই জায়গাগুলো দেখে, যদি পছন্দ না করে, হ্যাঁ, তাহলে কিন্তু মানে ব্যাপার রয়েছে। ওকে, মানে ফুল মানে এখানে হয়তো কাটবে না, অন্য জায়গায় তোমার বড় প্রশ্নের মধ্যে প্রেজেন্টেশন খারাপ হলে নম্বরটা কেটে নেবে। ওকে, মানে যিনারা খাতা দেখবেন তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করো, এখন থেকে ভাবো যে কীভাবে তুমি প্রেজেন্টেশনটা ভালো করবে। প্রেজেন্টেশন স্কিল ভালো করার মানে পরীক্ষার সময় বোর্ড এক্সাম অনেক ভুল হয়, কী ভুল হয় তাদের সেই সমস্যা মানে প্রেজেন্টেশন স্কিল কী রয়েছে। অনেকে দেখবে পরীক্ষার আগে 1-2 মাস পড়লো, তারা এমনভাবে পরীক্ষা দিয়েছে, প্রেজেন্টেশন স্কিল এত সুন্দর সুন্দর পয়েন্ট, গ্রাফ ইউজ করেছে, জিওগ্রাফি হিস্ট্রির ক্ষেত্রে এত সুন্দর সুন্দর পয়েন্ট ছবি সহ ব্যাখ্যা করেছে, তার লেখার স্টাইলটা এত সুন্দর, তার জন্য তার কিন্তু নম্বরটা অনেকটা বেড়ে গেছে। আর তুমি এত পড়াশোনা করেছো, পরীক্ষার সময় ভেবে পাচ্ছ না কোন পয়েন্টটা লিখবো, 2টো পয়েন্ট লিখতে হবে, তুমি 10টা পয়েন্ট মুখস্থ করেছো, কেমন?
আবার পরীক্ষার টাইমের মধ্যে শেষ করতে পারছো না, লেখা ভুল বা কাটাকাটি করছো, সেগুলো যাতে না হয় তার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি। এইচকে এডুহাব চ্যানেলে তোমরা যদি ভিজিট করো দেখবে সেখানে টপারদের এক্সাম মানে পরীক্ষা দেওয়ার কৌশল, তাদের লেখার কৌশল কি, জেনারেল স্টুডেন্টরা কী কী ভুল করে সেগুলো আমি একদম ডিটেলস আলোচনা করেছি, একবার দেখে নিও, আশা করি অনেকটাই তোমাদের কিন্তু কাজে দেবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। পিতলের চামচের ওপর সিলভারের প্রলেপ দেবো, অ্যানোড কি, কিসের প্রলেপ দেবো ভাই, সিলভার প্রলেপ দেবো, তাহলে বিশুদ্ধ সিলভার বা রূপোর পাতকে আমরা অ্যানোডে রাখবো। নেক্সট, ম্যাগনেসিয়াম অক্সাইডের লুইস ডট গঠন, ম্যাগনেসিয়াম মানে 12 নম্বর মৌল, তো 2,8,2, শুধু বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আঁকবো, এঁকে দিয়েছি দেখো উপরে দুটো ফোঁটা দিয়ে দিয়েছি, টিপ পরিয়ে দিয়েছি। অক্সিজেন 2,6, যেহেতু 8 হচ্ছে পারমাণবিক সংখ্যা, তাহলে বাইরের কক্ষে 6টা ইলেকট্রন, 6টা টিপ পরানো হয়ে গেছে। এবার ম্যাগনেসিয়াম ধাতু, ইলেকট্রন বর্জন করবে, এর অভ্যাসই তাই, ইলেকট্রন ছাড়তে পছন্দ করে, বাইরের কক্ষে দুটো ইলেকট্রন ছেড়ে দিল, দুটো ইলেকট্রন ছাড়লো তার জন্য 2 প্লাস, আর ওই ছাড়া ইলেকট্রনটা নিয়ে নিল কে, অক্সিজেন, তাহলে দুটো ইলেকট্রন গ্রহণ করলো তার জন্য 2 মাইনাস, 2 প্লাস 2 মাইনাস 2 হয়ে গেল, ব্যাস মিলবন্ধন হয়ে গেল, +2 -2 একদম নিউট্রাল চার্জ নিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হলো, এটা তড়িৎযোজী বন্ধন দ্বারা যৌগটা তৈরি হয়েছে ম্যাগনেসিয়াম অক্সাইড। নেক্সট, স্তম্ভ মিলানো, একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল অবশ্যই 2 নম্বর গ্রুপ, ওকে, ক্ষারীয় অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয় ম্যাগনেসিয়াম। কাঁসার মধ্যে কী কী থাকে ভাই, কপার থাকে, টিন থাকে। বিরল মৃত্তিকা মৌল রেয়ার আর্থ মেটাল, ওকে, সেরিলিয়াম যেটা সেরিয়াম, ওকে। নেক্সট, দুটি গ্যাসের বিক্রিয়া উৎপন্ন কঠিন, অ্যামোনিয়াম ক্লোরাইড, কী কী থাকে ভাই এর মধ্যে, অ্যামোনিয়া থাকে এবং HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড না, এটা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, ওকে। অ্যামোনিয়া আর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে যদি মেশাও তাহলে কঠিন সাদা ধোঁয়ার মতো একটা তৈরি হয়, ওকে। যখন এরপরে উঁচু ক্লাসে গিয়ে যখন ল্যাবরেটরিতে টেস্ট করবে দেখবে খুব সুন্দর লাগে দেখতে, কঠিন সাদা একটা ধোঁয়া, ওকে। নেক্সট 2.15, কী কারণে নাইট্রোজেনের সক্রিয়তা, রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত কম, নাইট্রোজেনই জানে, এখানে লেখা হয়েছে দেখো, দুটি নাইট্রোজেন পরমাণু শক্তিশালী ত্রিবন্ধন দ্বারা পরস্পর সঙ্গে যুক্ত থাকে, নাইট্রোজেন যখন তৈরি হয়, আচ্ছা, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন 7 নম্বর মৌল। দেখি তাহলে কি কেস হয় নাইট্রোজেনের ক্ষেত্রে, কেসটা আগে দেখি ডিটেলসে, কেসটা আমরা আগে স্টাডি করব। 5টা মানে ইলেকট্রন, 5টা ইলেকট্রনের মধ্যে 3টে ইলেকট্রন এখানে থাকে মাঝখানে, এই নাইট্রোজেনের 3টে ইলেকট্রন এখানে থাকে, আর বাদ বাকি ইলেকট্রন এরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, লোন পেয়ার অফ ইলেকট্রন, এরা ওদের কোনো ইন্টারেস্ট নেই, ওই ইলেকট্রন দেওয়া নেওয়ার কোনো ব্যাপার নেই, ওরা মানে বন্ধনে অংশগ্রহণ করবেই না, এদেরকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, লোন পেয়ার অফ ইলেকট্রন, ওকে। এবং এই যে 3টে করে 6টা ইলেকট্রন হলো, এরা কিন্তু মানে এইরকম ট্রিপল বন্ড থাকে, ওকে। তাহলে দুটো নাইট্রোজেন পরমাণু শক্তিশালী ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে নাইট্রোজেন অণু গঠন করে, ত্রিবন্ধন থাকে বলেই কিন্তু এটা সহজে বিয়োজিত হতে চায় না, সিঙ্গেল বন্ড ভেঙে যায় সহজে, ডাবল বন্ড ট্রিপল বন্ডটা আছে সেটা কিন্তু সহজে ভেঙে যেতে চায় না, এবং এ কারণেই কিন্তু রাসায়নিকভাবে মানে কেমিক্যালি অনেকটা ইনঅ্যাক্টিভ হয় নাইট্রোজেন, ওকে। অনেক সময় দেখবে মানে বিভিন্ন জায়গাতে মানে শস্যাগার বলো সেখানেও কিন্তু মানে নাইট্রোজেন ব্যবহার করা হয়, অনেক সময় চিপসের প্যাকেটের মধ্যেও কিন্তু নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, যাতে মানে অন্য কোনো রাসায়নিক বিক্রিয়া না হয়, চিপসের জিনিসগুলো যেন ভালো থাকে, বাতাস ঢুকে যেন সেগুলোকে নরম করতে না পারে, নানা কারণে কিন্তু ব্যবহার করা হয়, ওকে। দার্শনিকের রুল দারুণ ইম্পর্টেন্ট, জিঙ্ক অক্সাইড, কেমন জিঙ্ক অক্সাইড, ম্যাগনেটাইট একদমই সোজা প্রশ্ন, বাচ্চাদের প্রশ্ন, লোহা বা আয়রন, এফির আকরিক। সরলতম কিটনে কতগুলো কার্বন পরমাণু থাকে, অনেকেই ভুল করে, ম্যাক্সিমাম ভুল করে। কিটন মানে তারা ভাবে যে C⋯ থাকে, এখানে আমি একটা H বসিয়ে দিলাম, এখানে একটা H বসিয়ে দিলাম, হয়ে গেল। আরে ভাই এটা কি হলো, HCOH হলো না এটা HCHO হলো, এটা কি হলো, CHO মানে অ্যালডিহাইড হলো, কোনভাবে এটাকে HCOH লেখা যায় না, এই মানে আনখাই নাকি, এইটা লেখা যায় না কখনো, এইটা হচ্ছে আনসার, এটা কি এটা একটা অ্যালডিহাইড রে ভাই। এখানে যদি আর বসাও, আর মানে CH3 বসাও, কি হবে কেসটা, CH3 যদি বসাও কি কেস হবে, দেখো কেসটা বুঝতে হবে, কেস না বুঝে তুমি কেসের সমাধান করবে কি করে, এটা কি CH3 CHO রে ভাই, এটাও অ্যালডিহাইড, CHO রয়েছে, তার মানে আমি কিটোন লিখবো কি করে স্যার, আপনি যাই করছেন অ্যালডিহাইড হয়ে যাচ্ছে, কিটোন করবো কি করে, আর ভাই দুই দিকে দুটো আর বসিয়ে দাও, সরলতম অ্যালকিল গ্রুপ বসিয়ে দাও, তাহলে এই দিকেও আর মানে CH3 বসাও, এর থেকে তো ছোটো হয় না অ্যালকিল গ্রুপ, সব থেকে ছোটো আর মানে তো CH3 অ্যালকিল, এদিকেও CH3 বসাও, তাহলে CH3 CO CH3 এটা কি, এটা হচ্ছে অ্যাসিটোন, তার সব থেকে ছোট কিটোন হচ্ছে অ্যাসিটোন, ওকে। অ্যাসিটোনটা হচ্ছে সব থেকে ছোট কিটোন, সেখানে কার্বন কটা, 1 2 3টে কার্বন থাকে, ক্লিয়ার। নেক্সট,
টু মিথাইল প্রোপিন দেখবো আমরা, নিচের দিকে চলে আসি তবে তো দেখবে। দেখো টু মিথাইল প্রোপিন, তাহলে প্রোপিন, প্রোপিন ইন, ইন আছে মানে ভাই আমার এটা আছে অ্যালকিন, এন অ্যালকেন, এন মানে সব সিঙ্গেল বন্ড, অ্যালকিন মানে একটা ডাবল বন্ড রয়েছে, অনেকগুলো থাকতে পারে। অ্যালকাইন, আইন থাকবে, আইন, আইন মানে ট্রিপল বন্ড। ওকে, প্রোপিন, প্রোপিন তাকে টু মিথাইল বাদ দাও, ভাড়মে যায়, এটা জায়গাটা বাদ দাও, প্রথমে প্রোপিন ভাবো, তাহলে মিথ, ইথ, প্রোপিনের জন্য আমি কি করব, এখানে একটা ডাবল বন্ড দিতে হবে তবে তো প্রোপিন হবে। এবার এখানে আমার রয়েছে এই কার্বনের একটা বন্ড, তো এইটা, এটা একটা বন্ড, দুটো বন্ড হলো, তিনটে বন্ড হলো। ওকে, তিনটে বন্ড করলাম। এবার এখানে একটা বন্ড করব, চারটে, চারটে হয়ে গেল। ওকে, চারটে করার জন্য আচ্ছা টু মিথাইল প্রোপিনটা আমি আঁকলাম কি করে, মিথ ইথ প্রোপ, টু মিথাইল প্রোপিন, হ্যাঁ ঠিকই তো এঁকেছি আমি, আসলে পাশে এঁকে দিয়েছি। ঠিক আছে, মিথ প্রোপ, দেখি এখানে টু মিথাইল, টু মিথাইল যদি করি একবার, এক মিনিট, টু মিথাইল এখানে CH3 করে দিলাম, CH3 এটা যেটা, তাহলে এখানে হ্যাঁ, আচ্ছা ঠিকই আছে, তাহলে এইখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, তাহলে এটা দেখো সি, তিনটে হাইড্রোজেন মানে CH3। আচ্ছা এটাকে আমি একবার এখানে লিখি, তোমাদের হয়তো গন্ডগোল লাগতে পারে, CH3 বন্ড সি, আর এই সির সঙ্গে একটা CH3 থাকবে, আর ডাবল ব্যান্ড এখানে CH3 হয় কি করে, CH2, দেখো স্যাররাও ভুল করে দিচ্ছে, কারণ কি দুটো বন্ড রয়েছে, তাহলে কার্বনে তো চারটে যোজ্যতা, তাহলে দুটো আর এদিকে দুটো ফাঁকা আছে, তাই জন্য দুটো হাইড্রোজেন এইদিকে ঢুকেছে। ওকে, তাহলে CH2, এখানে CH2 রয়েছে। ওকে, আরেকবার আমি ক্লিয়ার করে দিই, বাহ কি সুন্দর ভাষা, ক্লিয়ার করে দিই। এখানে দেখো CH3 আমি করলাম কি, CH3 করলাম বন্ড, ডাবল বন্ড করেছি তাই তো, না সিঙ্গেল বন্ড করেছিলাম, সিঙ্গেল বন্ড করেছি। আচ্ছা, তারপর আমি এখানে কি করলাম, এখানে CH2 করলাম এবং এখানে CH3 করলাম। ওকে, তাহলে যেদিক থেকে নাম্বারিং করে একই ব্যাপার, এখানে মিথ ইথ প্রোপ, মিথ ইথ প্রোপ, এবং 2 নম্বরে দেখো একটা এক্সট্রা কি আছে, আমাদের মিথাইল গ্রুপ ঢুকে আছে, তাহলে টু মিথাইল প্রোপিন, টু মিথাইল 2 নম্বর পজিশনে কার্বনের সঙ্গে আমার মিথাইল গ্রুপ ঢুকে আছে, তাই জন্য টু মিথাইল প্রোপিন, এটা হচ্ছে আমার স্ট্রাকচার। ওকে, 2.18-এ মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিনের বন্ধন কোণের এটা আমি এঁকে দেখাবো কি। মিথেনের ক্ষেত্রে তোমরা জানো, মিথেনের ক্ষেত্রে এই যে কার্বন থাকে, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন থাকে, এখানে হাইড্রোজেন, এবং এই কার্বনের এইগুলো মানে এই জায়গাটা অ্যাঙ্গেলটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। ইথিলিন মানে তোমরা আঁকবে C2H4 ইথিলিন, এবং এখানে বন্ধন কোণটা হচ্ছে 120 ডিগ্রি। অ্যাসিটিলিন মানে C2H2 আঁকবে, এটা তো স্ট্রেট লাইন একদমই সোজা, এগুলো মানে এই কার্বনের ট্রিপল বন্ড, এদিকে হাইড্রোজেন, এবং এই মানে এগুলো হচ্ছে 180 ডিগ্রি। তো পরপর মানে ঊর্ধ্বানুক্রম, মানে কি বলেছে এটা, ঊর্ধ্বক্রমানুসারে সাজাও, বৃদ্ধির ক্রমানুসারে মানে মানে বৃদ্ধির ঊর্ধ্বক্রমানুসারে। ওকে, ঊর্ধ্বক্রমানুসারে মানে তাই, তাহলে এটা সব থেকে ছোটো, তার থেকে এটা বড়ো, তার থেকে এটা বড়ো। ওকে, এটা আমরা সলভ করে দিলাম। তাহলে এরপরে বিভাগ গ এবং ঘ রয়েছে, তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ডিসকাশন আছে, সেই ডিসকাশনটা হলো আমি যদি প্রত্যেকটা সেটের বিভাগ ক সলভ করব, খ করব, গ করব, ঘ করব, ফার্স্ট একটা পার্টে এটা করলাম, সেকেন্ড পার্টে এটা করলাম, আবার নেক্সট যে পেজ নাম্বার রয়েছে আমাদের পরবর্তী আমাদের পেজ নম্বর রয়েছে এরপরে পেজ নাম্বার 60, সেখানেও আমরা পার্ট 1-এ ক খ দিলাম, তারপরে গ ঘ দিলাম, এরকমভাবে সলিউশন দেব না তোমরা চাইছো পুরো টেস্ট পেপার থেকে প্রথমে ক খ এগুলো সব দেওয়া হয়ে যাক, সব শেষ হয়ে যাক, তারপরে গ ঘ এইগুলো আমরা আবার প্রথম থেকে শুরু করব, কোনটা চাইছো একটু কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের উদ্দেশ্যে যেহেতু ক্লাসগুলো দেওয়া, তাহলে আমরা সেভাবে ক্লাসগুলো দিতে পারবো যাতে করে তোমাদের হেল্পটা হয়। ওকে, তাহলে জানাবে যে পার্ট 1 পার্ট 2 করে সবগুলো সমাধান করে পরপর চলবো, না আগে পুরো ক খ সমস্ত টেস্ট পেপার কমপ্লিট করার পর বড় প্রশ্নগুলো ধরবো, কেমন বড় প্রশ্নগুলো কি লাস্টে ধরবো সেটা একটু কমেন্টে জানাবে। ওকে, তাহলে আজকে ক্লাস আমরা এখানে শেষ করলাম। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, প্রথমবার এসেছো যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, ক্লাসগুলো তোমাদের বন্ধুদের সাথে অনেক 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 বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবে না। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।